মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেডিকেল কোম্পানির সিক্রেট রুমের ভেতর থেকে একটা ছেলে বের হয়ে আসছে। তবে সে কোনো স্বাভাবিক মানুষ ছিল না, বরং ওই মেডিকেল কোম্পানির একটি ভুল এক্সপেরিমেন্টের সাইড ইফেক্টের ফলে এই ছেলেটি জম্বি হয়ে গিয়েছিল। আর ছেলের নাম ছিল জিয়ান। জম্বি ছেলেটি সেখান থেকে বের হয়, হাঁটতে হাঁটতে পাশের একটি গ্রামের দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে একই গ্রামের রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়িতে দুজন কাপলকে দেখানো হয়। রাস্তায় পড়ে থাকা পেরেকের কারণে তাদের গাড়ির টায়ার লিক হয়ে যায়। তখনই সেখানে একজন মেকানিক চলে আসে, যার নাম ছিল জুন। জুন তাদের বলে পাশেই তার গ্যারেজ রয়েছে, গাড়িটি সেখানে নিয়ে যেতে হবে। এখানে আমরা বুঝতে পারি রাস্তায় পেরেকগুলো জুন রেখেছিল, যার মাধ্যমে সে নতুন নতুন কাস্টমার পায়। জুন গাড়িটির মেরামতের জন্য পাশের গ্রামে থাকা তার গ্যারেজে নিয়ে যায়। পরের দিনে সকালে জুন সেই গাড়িটাকে ঠিক করে দিয়েছে, আর এর বিল তৈরি করে সেই লোকটাকে দেয়া হলো। লোকটা বিল দেখেই রাগারাগি করতে থাকে, কারণ জুন সামান্য চাকা ঠিক করার জন্য $1200 চার্জ করেছিল, যা সাধারণ বিলের চেয়ে 3 গুণ বেশি। এজন্যই জুনদের সাথে ওই লোকটার ঝগড়া হতে থাকে। অপরদিকে জুনের ছোট বোন হায়নকে দেখানো হয়। তার হাতে একটা ছোট্ট কোদাল দেখে সেই লোকটা অনেক ভয় পেয়ে যায়। আসলে হায়ন একটু গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে থাকায় তাকে অনেকটা সাইকোদের মতো লাগছিল। তাই লোকটা এবার ভয়ে আর ঝগড়া করে না, বরং পুরো টাকা পরিশোধ করে দ্রুত সেখান থেকে চলে যায়। নামজুর সাথে সাথে টাকাগুলো একটা সিন্ধুকের মধ্যে রেখে দেয়। নামজু হলো জুনের স্ত্রী। আসলে নামজু প্রেগনেন্ট এবং ভবিষ্যৎ সন্তানের জন্য টাকা জমাচ্ছিল। এরপরের সিনেই জিয়ংকে দেখানো হয়। সে ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুজন মহিলাকে তার দিকে আসতে দেখে। জিয়ং তাদের সামনে এমন অদ্ভুত আচরণ করে যেন তাদের গিলে খাবে, কিন্তু তারা তাকে চুল পরিমাণও গুরুত্ব দেয় না। বরং মহিলারা বলাবলি করছিল যে এই ছেলেটা মনে হয় মাতাল, কি অদ্ভুতভাবে হাঁটাচলা করছে। এদিকে ছোট ছোট বাচ্চারাও জিয়ংকে পাগল ভেবে ইট পাটকেল মারা শুরু করে। সে কারণে জিয়ং সেই বাচ্চাগুলোর পেছনে দৌড়াতে থাকে, আর এভাবেই সে গ্রামের ভেতরে প্রবেশ করে ফেলে। তারপর হঠাৎ করেই তার সামনে চলে আসে একটা কালো কুকুর। প্রথমে সে এমন ভাব করতে থাকে যেন সে আজকে কুকুরটাকে মেরেই ফেলবে, কিন্তু উল্টো সেই কুকুরটাই তাকে কামড় দেওয়ার জন্য তাড়া করে। জিয়ং ভয়ে পাগলের মতো ছুটে যাচ্ছিল রাস্তা দিয়ে। সেই রাস্তার পাশেই কয়েকজন কৃষক নাস্তা করছিল। তারা জিয়ংয়ের এমন পাগলের মতো দৌড় দেখে হা করে তাকিয়ে থাকে। পরবর্তী সিনে মিস্টার পার্ক নামের এক বৃদ্ধ লোককে দেখানো হয়। সে তার কয়েকজন বন্ধুদের সাথে কার্ড খেলছিল, আর সে এই খেলায় প্রায় হেরেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তাদের এক ফ্রেন্ড বলতে থাকে, সবাই শোনো, একটা খুশির খবর আছে, আমি বিয়ের পাত্রী খুঁজে পেয়েছি, কিছুদিনের মধ্যেই আমার বিয়ে হবে। এটা শুনে সবাই তার দিকে ছুটে আসে আর সেই পাত্রীর ছবিটা দেখতে থাকে। এই সুযোগে পার্ক খেলায় চিটিং করার চেষ্টা করে, কিন্তু তখনই আবার এক ফ্রেন্ড তাকে চিটিং করতে দেখে ফেলে। ওই মুহূর্তেই সেই কুকুরটা বাহিরে ঘেউ ঘেউ করছিল। পার্ক সবার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য বাহিরে বের হয়, আর ওই কুকুরটাকে ধমকিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। ওদিকে পাবলিক টয়লেটের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। পার্ক ভেতরে প্রবেশ করলে দেখতে পায় জিয়ং টয়লেট টিস্যু পেপারগুলো নষ্ট করছে। এই অবস্থা দেখে তার তো মাথা পুরোই 420 হয়ে যায়। তখন সে জিয়ংকে মারতে এগিয়ে আসে, তবে জিয়ং আগেই টের পেয়ে যাওয়াতে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সে পার্কের মাথায় একটা কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পার্কের মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। এদিকে জঙ্গলের ময়লা ফেলে দিয়ে হায়ন বাড়ি ফিরছিল। জিয়ং আবার সেই রাস্তা দিয়েই দৌড়ে পালাচ্ছিল। হায়ন মনে করে যে জিয়ং একটা খারাপ ছেলে আর সে তাকে রেপ করবে, তাই সে জিয়ংকে এমন জোরে লাথি মেরে বসে যে এর ফলে জিয়ং সেখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, আর হায়নের দিকে এক নজরে তাকিয়েছিল। এদিকে পেছন থেকে আবারও সেই কুকুরটা ছুটে আসে, যার ফলে দুজনেই ভয়ে এদিক সেদিক দৌড়াতে শুরু করে। এসব দৌড়ঝাঁপের কাণ্ড দেখে ওই কৃষকরা বলছিল তারা মনে হয় দৌড়ের প্র্যাকটিস করছে। পরবর্তী সিনে হায়নের মেজ ভাই মিনকে দেখানো হয়। সে শহরে বসবাস করত। অনেকদিন পর সে গ্রামে ফিরে আসছিল। সামনে থেকে হায়নকে দৌড়ে আসতে দেখে সে খুব আনন্দিত হয়ে যায়, কারণ সে ভাবে তার বোন তাকে স্বাগতম জানাতে এভাবে ছুটে আসছে। কিন্তু হায়ন তাকে দেখেও না থেমে আরও গতিতে দৌড়াতে শুরু করে। এদিকে মিন দেখতে পায় তার ছোট বোনের পেছনে অদ্ভুত একটা ছেলে ছুটে বেড়াচ্ছে। এই দেখে সেও হায়নের সাথে দৌড়াতে থাকে। তবে কিছুক্ষণ দৌড়ানোর পর হায়ন হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। জিয়ন তার একদম কাছে চলে এসেছিল। ঠিক এই মুহূর্তেই জুন একটা গাড়ি নিয়ে আসে আর জিয়নকে ধাক্কা দিয়ে বসে। সেই ধাক্কাটা এত জোরে ছিল যে জিয়ন রাস্তা থেকে উড়ে যেয়ে একটা মাঠে গিয়ে পড়ে।
তারা ভাবছিল জিয়ং হয়তো মারা গিয়েছে, কিন্তু রাস্তা থেকে মাঠের দিকে তাকালে দেখতে পায় জিয়ংয়ের আসলে কিছুই হয় নাই। উল্টো সে উঠে দাঁড়িয়ে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তখনই সেই কুকুরটা চলে আসে আর তাকে দেখে বেচারা আবার দৌড়াতে থাকে। এদিকে জুন বাড়িতে এসে অতিরিক্ত টেনশন করছিল। সে বলে, ওই ছেলেটা যদি থানায় গিয়ে আমাদের নামে মামলা করে বসে তাহলে তো পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই কথাবার্তার মাঝেই বাহিরে অ্যাম্বুলেন্স শব্দ বেজে ওঠে। তারা বাহিরে এসে দেখে তার বাবা মিস্টার পার্ককে হসপিটাল থেকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে। সেই লোকজন বলে, আপনার বাবাকে কোনো জঙ্গলি কুকুর কামড়ে দিয়েছিল। এদিকে পার্ক রাগান্বিত হয়ে বলতে থাকে, আমাকে কোনো কুকুর কামড়ায়নি গো, একটা পাগল ছেলে আমাকে কামড় দিয়ে পালিয়েছে। ছেলেটাকে দ্বিতীয়বার দেখলেই আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলে সে একটা ভ্যানিটি গাড়ির ভেতরে ঢুকে যায়। সে এই গাড়িতে বসবাস করে এবং তার শেষ ইচ্ছা ছিল থাইল্যান্ডের সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া। তার গাড়িতে সেই বিচের ছবি ঝুলিয়ে রেখেছিল, তবে সেখানে যেতে অনেক টাকার প্রয়োজন, তাই এই স্বপ্নটা এখনও স্বপ্নই রয়ে গেছে। অপরদিকে হায়ন তাদের গ্যারেজের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। কি হচ্ছে তা দেখার জন্য সে দ্রুত সেখানে চলে আসে। তারা এসে দেখতে পায় জিয়ন তাদের পোষা প্রাণীগুলো কাঁচা অবস্থায় খেয়ে ফেলছে। এদিকে পার্ক তাকে চিনে ফেলে আর চিৎকার করে বলতে থাকে, এই ছেলেটাই আমাকে কামড়ে দিয়েছিল, আজকে তাকে উচিত শিক্ষা দেব। এই বলে সে জিয়নকে আক্রমণ করতে এগিয়ে যায়। পরিস্থিতি ভালো না তা বুঝতে পেরে হায়ন দ্রুত গাড়িতে এসে তার ভাইদের ঘুম থেকে উঠায়। জুন দ্রুত এসে দেখে তার বাবা আর জিয়ন মারপিট করছে। সে জিয়নকে থামানোর জন্য উড়ে গিয়ে লাথি মারে। এর ফলে দেয়ালে লাগানো একটা রডের সাথে জিয়ন আটকে যায়। মিন এসে এই দৃশ্য দেখে আটকে ওঠে আর জুনকে বলে, এত জোরে লাথি মারার কি দরকার ছিল ভাই? ছেলেটা মারা গিয়েছে মনে হয়, এখন তোমাকে জেলে যেতে হবে। এদিকে জিয়ং হঠাৎ করেই আবারও জেগে ওঠে। এই দৃশ্য দেখে জুনরা অনেক বেশি ভয় পেয়ে যায়। কোনো রকমে তারা সবাই গ্যারেজ থেকে বের হয়, জিয়ংকে ভেতরেই আটকে দেয়। তারা বলছিল জিয়ং একটা ভূত আর সে প্রতিশোধ নিতে এখানে এসেছে, কারণ এত আঘাত পাওয়ার পরেও কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তখনই মিন বলে, আসলে এটা হলো একটা জম্বি আর সে যাকে কামড়ে দিবে সেও জম্বিতে পরিণত হবে। এইটা জানার পরে সবাই পার্কের কাছ থেকে দূরে আসে, কারণ জিয়ন তার মাথায় কামড়ে দিয়েছিল। নামজু তার হাতে থাকা ফ্লাই প্যান্টের সাহায্যে পার্ককে আঘাত করে বসে। এর ফলে সে অজ্ঞান হয়ে গেলে তাকে তার গাড়িতে শুয়ে দেওয়া হলো এবং বাহির থেকে তালা দিয়ে গাড়িটা বন্ধ করে দেয়, যাতে সে জম্বিতে পরিণত হলেও বাহিরে আসতে না পারে। তারপর মিন সারা রাত ইন্টারনেটে জম্বিদের বিষয়ে সার্চ করে। পরদিন সকালবেলা ব্রেকফাস্টের সময় জুন কষ্ট পাচ্ছিল তার বাবার জন্য, কারণ সে তার বাবাকে একটা জম্বিতে পরিণত হতে দেখতে পারবে না। এরপরে মিন এসে তাদেরকে বুঝিয়ে বলতে থাকে, জম্বিদের পছন্দের খাবার হচ্ছে মানুষের ব্রেন। বাবাও জম্বিতে পরিণত হলে আমাদের উপর আক্রমণ শুরু করবে। তার মানে পাথর দিয়ে হলেও বাবাকে আর আমাদের সাথে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। অপরদিকে পার্কের শরীর গরম হয়ে তার ঘাম বের হচ্ছে। সে উঠে দাঁড়ায় এবং সে গাড়ির জানালা দিয়ে বাইরে বের হয়ে আসে। এদিকে মিন বলে, আমাদের হাতে আর কোনো উপায় নেই, বাবাকে বাঁচিয়ে রাখলেই বিপদ বাড়বে। এই ঝগড়ার মধ্যেই পার্ক ঘরে চলে আসে আর চুপ করে ডাইনিং টেবিলে বসে পড়ে। নামজু আবার ফ্রাই প্যান নিয়ে নেয় তার হাতে। পার্ক কিছু করলেই অ্যাটাক করবে সে। এদিকে পার্ক হাঁচি দেওয়ার জন্য বড় করে তার মুখ খুললে মিন একটা কাচের গ্লাস দিয়ে তার মাথায় আঘাত করে। অপরদিকে জুন রাগান্বিত হয়ে মিনকে বকাঝকা দেয়, বাড়ি থেকে বের করে দেয়। এরপর হায়নকে জিয়ংয়ের সাথে গ্যারেজে দেখানো হয়। হায়ন তার কাছে নাম জিজ্ঞেস করতে থাকে, কিন্তু স্বাভাবিকভাবেই সে কোনো কথার উত্তর দেয় না। এরপর সে তাকে সবজি খেতে দিয়ে নিজেই একটা নাম ঠিক করে তা কাগজে লিখে তার শার্টে লাগিয়ে রাখে এবং একা একাই গল্প করতে থাকে তার সাথে। এরপর নামজু সে গ্যারেজে এসে জিয়ংয়ের উল্টোপাল্টো কর্মকাণ্ড দেখতে থাকে। আর কিছুক্ষণ পর হায়ন বাইরে গেলে নামজু এসে জিয়ংয়ের সব দাঁতগুলো তুলে ফেলে, যাতে সে আর কাউকে কামড়াতে না পারে। অপরদিকে দেখানো হয় পার্কের বন্ধুরা তার এমন শারীরিক গঠন দেখে একদম অবাক হয়ে গিয়েছে। আসলে সে তার যৌবন ফিরে পেয়েছে। পার্ক নিজেও একটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পায় তার সাদা চুলগুলো আগের মতো কালো হয়ে গিয়েছে আর ঢিলে ঢালা চামড়াও যৌবনকালের মতো শক্ত হয়েছে। অর্থাৎ সে এখন আবারও আগের মতো লাইফটাকে এনজয় করতে পারবে। সে বুঝে যায় জিয়ংয়ের কামড়ের ফলেই তার এই শারীরিক পরিবর্তন হয়েছে। তাই সে দৌড়ে গ্যারেজে আসে এবং জিয়ংকে ধন্যবাদ জানিয়ে নাচতে শুরু করে। এদিকে বাহির থেকে উকি দিয়ে জুন এবং মিন এই নাচের দৃশ্য দেখছিল। মিন বলে, দেখো ভাইরাসটা মনে হয় বাবার ব্রেনে চলে গিয়েছে, তাই সে এমন পাগলের মতো নাচ গান করছে।
পরবর্তী সিনে পার্কের সেই বন্ধুকে দেখানো হয় যার কয়েকদিন পরেই বিয়ে হবার কথা। তার নাম হচ্ছে সিওর। সে এসে পার্ককে রিকোয়েস্ট করে এবং বলে, তুমি যেভাবে যুবক বয়সে ফিরে গিয়েছ, আমাকেও ঠিক একইভাবে যৌবনকালে ফিরে যেতে সাহায্য করো। তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি দেব, এমনকি থাইল্যান্ডে যাওয়ার টিকিটও কিনে দেব। পার্ক ভাবনা চিন্তা করে দেখে এই সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। আমি তোমাকে সিক্রেটটা বলবো। এরপর তারা কথাবার্তা বলতে থাকে। এদিকে মিন আড়াল থেকে তাদের কথাবার্তা শুনে ফেলে, আর সেও জানতে পারে জিওন কোনো বৃদ্ধ লোককে কামড় দিলে সে লোকটা ইয়ং বয়সে ফেরত চলে যায়। তারপরেই দেখানো হয় থাইল্যান্ডে যাওয়ার জন্য পার্ক তার ব্যাগপত্র গুছাতে শুরু করেছে। তখনই তার সব বন্ধুরা টাকা পয়সা নিয়ে হাজির হয় আর তাকে রিকোয়েস্ট করে বলতে থাকে, আমরাও যুবকালে ফিরে যেতে চাই, আমাদেরকেও সাহায্য করো। আর কোনো উপায় না পেয়ে তাদেরকেও হেল্প করার সিদ্ধান্ত নেয় এবং তাদের গ্যারেজে নিয়ে আসে। তবে সেই গ্যারেজে ঢুকতেই দেখতে পায় জিওন সেই খুঁটির সাথে বাধা নেই। আসলে একটু আগে মিন তাকে বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ মিন চায় তাকে বিক্রি করে অনেক কোটিপতি হতে। এই উত্তেজনায় অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল সে, ফলে দুজন ট্রাফিক পুলিশ তাকে জরিমানা করতে আসে। পুলিশ অফিসার গাড়ির পেছনে রাখা একটি বক্স থেকে মানুষের আওয়াজ শুনতে পায় আর চেক করার জন্য সেটা খুলতেই অবাক হয়ে যায়, কারণ সেই বক্সের মধ্যেই জিওনকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছিল। এই অপরাধে মিনকে থানায় নিয়ে আসে অফিসাররা। একজন পুলিশ এসে জিওংয়ের বাঁধন খুলে দেয়, দেখে তার একটাও দাঁত অবশিষ্ট নেই এবং তার দেহটাও স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই সেই অফিসার মিনকে সন্দেহ করে যে সে জিওংকে টর্চার করেছে। এই নিয়ে তর্ক হচ্ছিল, তখনই আবার মিস্টার পার্ক থানায় হাজির হয় আর জিওংকে তার ছেলের পরিচয় দেয়। থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর দেখানো হয় জিওংকে আবারও সেই গ্যারেজে রাখা হয়েছে। হায়ন তার কাছে গিয়ে একটা সবজি খেতে দেয়, কিন্তু জিওং সেটা হাতে নিয়েই বসেছিল, তাই হায়ন সেই সবজিতে টমেটো সস লাগিয়ে দেয়। জিওং সবজিতে কামড় বসায় ঠিকই, কিন্তু ভালোভাবে খেতে পারছিল না। হায়ন লক্ষ্য করে দেখে তার সবগুলো দাঁত উঠিয়ে নেওয়া হয়েছে। এটা দেখেই তার মাথা গরম হয়ে যায়। আসলে সে এই কিউট জমিটাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। ওইদিকে বাহিরে তখন পার্ক তার ছেলের সাথে যুবক হওয়ার সিক্রেট শেয়ার করে আর বলে, এই জম্বিটার সাহায্যে টাকা কামিয়ে আমি থাইল্যান্ড ঘুরতে যাব, তোমরা এতে বাধা দিতে পারবে না। সবাই অবশ্য তার কথায় রাজি হয়। মিন বলে, বাবার কাজ হয়ে গেলে আমি জমিটাকে নিয়ে যাব। এছাড়া তোমরাও টাকা ইনকাম করে গ্যাস স্টেশনটাকে আরও উন্নত করতে পারবে। ঠিক সেই মুহূর্তেই হায়ন এসে রাগ দেখিয়ে বলে, জিওনের দাঁতগুলো কে নষ্ট করেছে? এই কথা শুনেই পার্কের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ জিওন কামড় না দিলে বৃদ্ধরা যুবক হতে পারবে না। এদিকে সে বৃদ্ধ লোকগুলো চলে এসেছিল যুবক হতে। পার্ক দ্রুত একটা আইডিয়া বের করে। সে তার বন্ধুর কাছ থেকে নকল দাঁত নিয়ে এসে সেগুলো জিওংয়ের মুখে লাগিয়ে দেয়। এরপর জিওংকে একটা রুমের ভিতর বসানো হয় আর সেই বৃদ্ধ লোকগুলোকে বাহিরে দাঁড় করিয়ে পার্ক বলে, তোমরা সবাই লাইন ধরে এখানে দাঁড়িয়ে যাও, এই ছিদ্র দিয়ে তোমাদের হাত ভেতরে ঢুকাতে হবে। প্রথমে একটু ব্যথা পাবে, কিন্তু এরপরেই তোমাদের শরীরের পরিবর্তন হয়ে যুবক ছেলেদের মতো হয়ে যাবে। সবাই খুব ভয় পাচ্ছিল, তবে সবথেকে বৃদ্ধ লোকটা কামড় খেতে রাজি হয়। তার হাত বাড়িয়ে দেয় জিওনের দিকে, কিন্তু জিওন তবুও কামড় দিচ্ছিল না। নানজু বুদ্ধি করে হাতের ওপর টমেটো সস লাগিয়ে দেয়। এই দেখে জিওন মজা করে সেই হাতের ওপর কামড় বসায়, আর এই সিন দেখে বাকিরা সবাই সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সবথেকে বৃদ্ধ লোকটা যুবক হওয়ার জন্য একদম মরিয়া হয়েছিল। সে তার হাত ওই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেয়। এটা দেখে সবাই সাহস বৃদ্ধি পায় এবং তারপরেই এক এক করে সবাই জিওংয়ের কামড় খেতে থাকে, আর তারাও বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করে ফেলে। টাকাগুলো নামজু তার ওই সিন্ধুকের মধ্যে রেখে দেয়। এরপর সকালবেলা পার্কের সব বন্ধুরা যুবক হয়ে গ্রামে দৌড়াদৌড়ি করছিল। তাদের আনন্দের সীমা ছিল না। যৌবনকালের শক্তি আর জোশ পেয়ে সবাই অনেক খুশি। এদিকে আবার নামজু তার ওই সিন্ধুক খুলে দেখে একটা টাকাও সেখানে নেই। আসলে পার্ক সব টাকা চুরি করে থাইল্যান্ড ঘুরতে চলে গিয়েছে। এর ফলে জুনরা খুবই হতাশ হয়ে পড়ে, আর মিন এই সুযোগে জিওংকে আবার কিডন্যাপ করে নিয়ে যাওয়ার প্ল্যান করে। সে জিওংকে নিয়ে গ্যারেজ থেকে বের হতে যাবে, তখনই নামজু এসে তাকে ধরে ফেলে। অপরদিকে সে বৃদ্ধ লোকগুলো তাদের ছেলেদের গিয়ে সবকিছু খুলে বলে। তারাও জানতে পারে টাকার বিনিময়ে পার্কের ফ্যামিলি এই কাজ করে বেড়াচ্ছে। তাই সবাই পার্কের বাড়ির দিকে রওনা হয়। তাদের দেখে মনে হচ্ছিল তারা খুব রাগান্বিত।
এদিকে আবার হায়ন একটা সবজির খেতে নিয়ে আসে জিয়ংকে, আর জিয়ং সেখানে মন খুলে সবজি খেতে থাকে। হায়ন সবজি নিয়ে দৌড়াতে শুরু করে, জিয়ং তার পেছনে ছুটতে থাকে। এক পর্যায়ে দুজন হোঁচট খেয়ে পড়ে যায়। এর ফলে রোমান্টিক একটা পরিবেশ তৈরি হয়। তখনই জুন এসে জিয়ংকে লাথি মেরে সরিয়ে দেয়। সে ভাবছিল জিয়ং আবারও তার ছোট বোনকে বিরক্ত করছে। তখনই হঠাৎ হায়ন দেখতে পায় গ্রামের সবাই রাগান্বিত হয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছে। এই দেখে জুন সোজা বাড়ির দিকে দৌড়ে আসতে থাকে। মিন তার নামজু সেই লোকগুলোকে দেখে ঘরের ভেতর দৌড়ে চলে আসে। তারপর সবাই দরজা জানালা লাগিয়ে চুপ করে বসে থাকে। তারা ভাবে আজ তাদেরকে গণধোলাই দেওয়া হবে। বাইরে থাকা লোকগুলোর মধ্যে একজন বলে, আমি তোমাদের জন্য নতুন কাস্টমার নিয়ে এসেছি, জলদি বাহিরে আসো। আসলে এরা রাগান্বিত হয়ে আসেনি, বরং এরাও এখন শক্তিশালী আর যুবক হতে চায়। এই কথা শুনেই মিন জানালা খুলে বাহিরে আসে আর সবাইকে লাইন ধরে দাঁড়িয়ে যেতে বলে। তারপর এক এক করে সবাই জিয়ংয়ের কাছ থেকে কামড় খাচ্ছিল। দিন দিন তাদের কাস্টমারের সংখ্যা বেড়েই যাচ্ছিল। এমনকি পাশের গ্রাম থেকেও মানুষজন ছুটে আসছিল যুবক হওয়ার জন্য। আর নামজুর সেই সিন্দুক আবারও টাকার বান্ডিল দিয়ে ভর্তি হয়ে যায়। তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো হয়ে গিয়েছে। হায়ন আর জুন মিলে তাদের বাবার সেই গাড়িটাকে গ্যারেজে নিয়ে আসে। সেখানেই জিয়ংকে থাকার জায়গা করে দেয়। আর মিন নতুন একজোড়া নকল দাঁত নিয়ে আসে, আর সেই দাঁত দিয়ে জিয়ং আরও মজা করে সবজি খেতে পারছিল। এরপর হায়ন জিয়ংকে নিয়ে একটা সেলুনে আসে, তার চুল কাটিয়ে তাকে একদম হ্যান্ডসাম বানিয়ে ফেলে। তারপর তাকে নতুন জামা কিনে দেয়। এই নতুন লুকে জিয়ংকেও খুব সুন্দর দেখাচ্ছিল। রাতের বেলা সবাই একসাথে ডিনার করতে বসে। জিয়ন আগের তুলনায় বেশ ভদ্র হয়েছে। সে আর এখন পাগলের মতো আচরণ করে না। তাছাড়া সে এখন হায়নের সব কথা শুনে। হায়ন নিজের হাতেই তাকে খাইয়ে দিত। অন্যদিকে আবার সিওর বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে গ্রামের প্রায় সবাই উপস্থিত ছিল। জুন এসেছিল তার ফ্যামিলি পক্ষ থেকে, যাদেরকে জিয়ন কামড় দিয়েছিল। তাদের সবারই হঠাৎ করে অতিরিক্ত গরম লাগতে শুরু করে। অনেকে তো এসির সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তাদের আচরণ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। অপরদিকে মিন গাড়ি খুলে দেখে জিয়ং সেখানে নেই, তাই সে টেনশনে পড়ে যায়। মিন চারদিকে পাগলের মতো জিয়ংকে খুঁজে বেড়াচ্ছিল। এভাবে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের দিকে চলে আসে। জিয়ংকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে নিয়ে বাস স্টেশনে চলে যায়। চেয়ারে জিয়ংকে বসিয়ে রেখে মিন টিকিট কিনে ভেতরে যায়। অপরদিকে সেই বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে একে অপরকে কামড়ে দিয়ে রক্তাক্ত করে ফেলছিল। এভাবে ধীরে ধীরে শহরের সবাই এক এক করে জম্বিতে পরিণত হয়। টিকিট কেটে বাইরে আসলে দেখে সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে, একে অপরকে কামড়ে আহত করে ফেলছে। এই দেখে সে জিয়ংকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। হায়ন তখন জিয়ংয়ের গাড়িতে মন খারাপ করে বসেছিল। সেখানেও একটা জম্বি চলে আসলে হায়ন দৌড়ে জুন এবং তার ভাবির কাছে চলে আসে। সেই জম্বি তাদের দিকে ছুটে আসলে নামজু তাকে আঘাত করে মাটিতে শুইয়ে দেয়। কোনো রকমে জুনকে বাঁচিয়ে তারা উপরের ঘরে চলে আসে এবং দরজা বন্ধ করে সেখানে আশ্রয় নেয়। জুন উকি দিয়ে বাহিরে তাকিয়ে দেখে চারদিকে জম্বিরা ঘোরাঘুরি করছে। তখনই আবার নামজুর পেটে ব্যথা শুরু হয়। তার ডেলিভারির সময় হয়ে যাচ্ছে। এরপর হায়ন একটা ডায়েরি নিয়ে আসে। এই ডায়েরিটা আসলে ইন্টারনেটে ঘেঁটে মিন তৈরি করেছিল। তারপর তারা মোটা আর শক্ত জামাকাপড় পরে নেয়, যাতে জম্বিরা কামড় দিলেও তেমন ক্ষতি না হয়। এছাড়াও ঘরের হাঁড়ি পাতিলগুলো দিয়ে তারা হেলমেট তৈরি করে। এখন তারা মোটামুটি প্রস্তুত জম্বির সাথে লড়াই করতে। এদিকে মিনকে দেখা যায় একটা গাড়ির নিচে লুকিয়ে আছে। সে গাড়ির আশেপাশে জম্বিরা ঘোরাফেরা করছিল। এদিকে আবার নামজুর ডেলিভারির ব্যথা শুরু হয়ে গেছিল। তাকে দ্রুত হসপিটালে নিতে হবে। এই সুযোগে জুন একটি গাড়িতে উঠে বসে। তবে তারা আবার ভুল করে গাড়ির লাইট অন করে ফেলে, তাই সব জম্বি এক হয়ে তাদের দিকে ছুটে আসে। সে কারণে তারাও সেখানে আটকে পড়ে যায়। তখনই হায়ন এসে জম্বিগুলোকে আকৃষ্ট করার চেষ্টা করে। সব জম্বি হায়নের দিকে ছুটে যায়। এক পর্যায়ে সবগুলো হুচট খেয়ে হায়নের ওপর পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জিয়ং এসে বাকিদের থামিয়ে দেয় আর হায়নকে এসে বাঁচিয়ে নেয়। এদিকে হায়ন ক্লান্ত হয়ে গাড়িতে উঠে পড়ে। জিয়ন একাই তাদেরকে বাঁচানোর জন্য দাঁড়িয়েছিল। হায়ন অবশ্য তাকেও ভেতরে ডাকছিল, কিন্তু সে আসলে হায়নকে পছন্দ করে ফেলেছিল। তাই সে নিজের সুন্দর মানুষটাকে রক্ষা করতে নিজেকেও বিলিয়ে দিতে পারে। ওইদিকে মিন এদিক সেদিক ট্রাক চালিয়ে তেলের ট্যাঙ্ক লিক করে ফেলে। সে কারণে চারদিকে পেট্রোল ছড়িয়ে পড়ছিল। এদিকে হায়ন জিয়ংকে এখানে ফেলে রেখে যেতে চাইছিল না, কারণ জিয়ং এখন প্রায় মানুষ হয়ে গিয়েছিল। এমনকি সে হায়নকে নাম ধরেও ডাকতে পারছিল, কিন্তু কিছুই আসলে করার ছিল না। জিয়ং একটা লাইটার জ্বালিয়ে সেখানে বিশাল ব্লাস্ট করিয়ে দেয়। এই বিশাল বিস্ফোরণে অনেক জম্বি সেখানেই মারা যায়।
এর পরের দিন সকালবেলা তারা এই গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছিল। আর তখনই হঠাৎ দেখা যায় জুনও জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে, কারণ গতরাতে ওই ঘরের মধ্যে তাকেও জম্বিরা কামড়ে দিয়েছিল। জুনকে জম্বিতে পরিণত হতে দেখে সবাই গাড়ি থেকে নেমে পড়ে আর তাকে গাড়িতেই আটকে রাখে। নামজু ইমোশনাল হয়ে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করে। হায়ন অনেক কষ্টে তাকে ধরে রেখেছিল। ঠিক সেই মুহূর্তেই মিন দেখতে পায় টানেলের ভেতর থেকে কারোর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। আর সেই লোকটা আর কেউ নয়, বরং সে ছিল তার বাবা মিস্টার পার্ক। সে থাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে চলে এসেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে পার্ক এখনও জম্বিতে পরিণত হয়নি, অথচ তার বন্ধু এবং বাকি সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল। অর্থাৎ সে এই জম্বি ভাইরাস তার শরীরে মানিয়ে নিতে পেরেছে। তখনই রেডিওতে সরকারের পক্ষ থেকে একটা নিউজ প্রচারিত হয়। সেখানে বলা হচ্ছিল পুরো শহর জম্বিতে ভরে গিয়েছে, তবে যে ব্যক্তি এই জম্বির কামড় খেয়ে এখনো ভালো আছে তার সাহায্যে বাকিদের ভালো করা যাবে। এই শুনে সবাই আনন্দিত হয়ে যায়। এর 6 মাস পরের দৃশ্য দেখানো হয়। অনেক জম্বিকেই ঠিক করে ফেলেছিল। তাদের প্রধান কাজই হচ্ছে বিভিন্ন গ্রাম আর শহরে ঘুরে জম্বিদের স্বাভাবিক করে তোলা। তাদের সাথে জিউনকেও দেখানো হয়। সেই রাতে কোনো রকমে সার্ভাইভ করেছিল সে। এখন হায়ানদের সাথেই থাকে আর জম্বিদের ঠিক করার কাজ করে। আর এখন সে পুরোপুরি সুস্থ হয়ে একজন মানুষ, অর্থাৎ তাদের পরিবারটা এখন হাসিখুশিভাবে জীবনযাপন করছিল। শুধুমাত্র পার্ক এই কাজটাকে পছন্দ করছিল না, কারণ বেচারাকে প্রতিদিন শত শত জঙ্গিকে কামড় দিতে হয়, আর কামড়ের ফলে সব জম্বিরা সুস্থ হয়ে মানুষে পরিণত হয়। আর এখানেই এই অসাধারণ মুভিটার সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকো। ধন্যবাদ।